প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের কাজ থাকবে ইএফটি ইউনিট 8 লেসন 5। রাইটিং থাকবে ইমেল বি নাম্বার টু ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার অন ইউর বার্থডে। গ্রামার থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বরিশাল বোর্ড 2019-এর 11 নম্বর প্রশ্ন। তো আমরা প্রথমে ইউনিট 8 লেসন 5 এটি দেখি। এখন আমরা ক্লাস 8 ইউনিট 8 লেসন 5 শুরু করছি। এটি শিরোনাম হচ্ছে অ্যাপ্লাই উইথ সিভি। সিভি কারিকুলাম ভিটেই এটি চাকরি করতে গেলে পরে আমরা যে দরখাস্ত লিখি তার সাথে জীবন বৃত্তান্ত থাকে, তাকে সিভি বলা হয়। 1. রুমি আক্তার রিনা, 13, is in class 8 at প্রাইম স্কুল ইন চিটাগং। 13 বছর বয়সী রুমি আক্তার রিনা চট্টগ্রামের প্রাইম স্কুলের 8ম শ্রেণীতে পড়ে। 2. She dreams of becoming an electrical engineer. সে তড়িৎ প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে। 2. A daughter of a day laborer, she has never believed her dream would come true. একজন দিনমজুরের কন্যা, সে কখনো ভাবেনি তার স্বপ্ন বাস্তবায়িত হবে। 3. She has never thought she could be an electrical engineer. সে কখনো চিন্তা করেনি সে তড়িৎ প্রকৌশলী হবে। 4. But an opportunity came. She took part in a 6-month vocational training program. কিন্তু একটা সুযোগ আসলো, সে একটি 6 মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিল। এখানে বাংলা বানানটি ভুল হয়েছে, আমরা একটু ঠিক করে নেই। বৃত্তিমূলক কর্মসূচিতে অংশ নিল। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা এটা অনেকে অপরচুনিটি উচ্চারণ করে থাকি, তবে আসলে উচ্চারণ হচ্ছে অপরচুনিটি, যার অর্থ হচ্ছে সুযোগ। এখানে নতুন একটি শব্দ আমরা দেখছি, ভকেশনাল। ভকেশনাল অর্থ হচ্ছে বৃত্তিমূলক, অর্থাৎ যে সমস্ত শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় সেগুলোকে ভকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণ বলা হয়। 5. And that raised her hopes high. এবং এটা তার আশাকে আরও বাড়িয়ে দিল। রেইজ অর্থ বৃদ্ধি করা, এখানেও বাড়িয়ে দেওয়া অর্থে রেইজড ব্যবহৃত হয়েছে। 6. In the evening shift, she took training in electrical and house wiring at the training center. সান্ধ্যকালীন সময় সে প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুতায়ন ও বাসায় বিদ্যুতের তার লাগানোর উপর প্রশিক্ষণ নিল। এখানে বানানটি ভুল হয়েছে, প্রশিক্ষণ। দেখো, এখানে হাউস ওয়ারিং বলতে বাসায় বিদ্যুতের কাজ, অর্থাৎ আমরা সাধারণত বাড়িতে যে মিস্ত্রি ডেকে বিদ্যুতের কাজ করে সেটাকে হাউস ওয়ারিং বলা হয়। 7. The center is run by an NGO in বহদ্দারহাট এরিয়া অফ চিটাগং সিটি. চট্টগ্রাম শহরের বহদ্দারহাট একটি এনজিও কর্তৃক কেন্দ্রটি পরিচালিত হয়। রান অর্থ আমরা জানি যে দৌড়ানো, তবে রানের আর এক অর্থ হচ্ছে কোনো কিছু পরিচালনা করা। 8. After the training, she can now install calling bells, motor connections, tube lights, electric fans and so on. প্রশিক্ষণের পরে সে এখন কলিং বেল, মোটর সংযোগ, টিউব লাইট, বৈদ্যুতিক পাখা ইত্যাদিও সংযোগ স্থাপন করতে পারে। এখানে দেখো সো অন, সো অন অর্থ হচ্ছে ইত্যাদি বা আরও অনেক কিছু বোঝাতে সো অন শব্দটি, ফ্রেজটি ব্যবহার করা হয়। 9. The name of the project is Vocational Skills Training for Urban Working Children in Bangladesh. প্রকল্পটির নাম হলো বাংলাদেশের শহরে কর্মজীবী শিশুদের জন্য বৃত্তিমূলক দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ। 10. Under this project, the NGO provides training to poor children in Chittagong. এই প্রকল্পের অধীনে এনজিওটি চট্টগ্রামের দরিদ্র শিশুদের প্রশিক্ষণ দেয়। আন্ডার অর্থ আমরা জানি নিচে, তবে আন্ডারের আর এক অর্থ হচ্ছে অধীনে। 11. The United Nations International Children's Emergency Fund or UNICEF is funding the project. জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল অথবা ইউনিসেফ প্রকল্পটির অর্থায়ন করে। FUND ফান্ড, ফান্ড অর্থ হচ্ছে যে তহবিল,
আবার ফান্ড যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ফান্ড অর্থ অর্থ যোগান দেওয়া, এখানে আইএনজি যোগ করা হয়েছে, ইজ ফান্ডিং অর্থায়ন করছে বা করে। 12. দ্য ট্রেনিং শোজ হাউ থিংস ক্যান বি ডান প্র্যাকটিক্যালি। প্রশিক্ষণটি দেখায় কিভাবে জিনিসগুলো বাস্তবিকভাবে করা যায়। 13. Lessons about safety measures are also given. নিরাপত্তার পরিমাণ সম্পর্কিত পাঠও দেওয়া হয়। দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে। লেসন্স অ্যাবাউট সেফটি মেজার্স, মেজার্স অর্থ পরিমাপ, তবে মেজার্সের আর এক অর্থ হচ্ছে পদক্ষেপ। এখানে পদক্ষেপ অর্থে আসবে, আমরা ঠিক করে নেই। লেসন্স অর্থ হচ্ছে যে পাঠ বা পড়া দেওয়া। 14. The instructors are always present during the practical training sessions as part of safety measures. নির্দেশকরা নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণ চলার সময় সর্বদা উপস্থিত থাকেন। দেখো, নির্দেশক বলতে ইনস্ট্রাক্টর বোঝানো হচ্ছে, আর ইনস্ট্রাক্টর বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় যারা শিক্ষা দেন, অর্থাৎ শিক্ষকের ভূমিকা যারা পালন করেন তাদেরকেই ইনস্ট্রাক্টর বলা হয়। 15. Each trainee is given টাকা 50 per day as a tiffin allowance. টিফিন ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 50 টাকা দেওয়া হয়। ইচ মানে জানি আমরা প্রত্যেক, ট্রেনি মানে হচ্ছে প্রশিক্ষণার্থী, অর্থাৎ যে প্রশিক্ষণ নেয় তাকে বলা হয় ট্রেনি। ইজ গিভেন টাকা 50 পার ডে অ্যাজ এ টিফিন অ্যালাউন্স। ওকে, তারপরে দেখো অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেইলি স্টার, এটা আমরা আগেও দেখিয়েছি যে আমাদের যে ইউনিট 8 যেটি আছে, ইউনিট 8-এর সবগুলো প্যাসেজই পত্রিকার বিভিন্ন সংবাদ থেকে সংগ্রহ করে দেওয়া, আর অ্যাডাপ্টেড অর্থ হচ্ছে সংগৃহীত। তো এই ছিল আমাদের ইউনিট 8 লেসন 5। সম্পূর্ণ প্যাসেজটি তোমরা সুন্দর করে পড়বে এবং বাংলা অর্থ সহকারে লিখে হোমওয়ার্ক পাঠাবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি ইমেল দেখব যেটি আমাদের সিলেবাসে আছে, টেস্টের সিলেবাসে এই ইমেলটি আছে। রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়োর বার্থডে। অর্থাৎ তোমার বার্থডে সামনে আছে, তোমার জন্মদিনের পার্টি হবে সামনে, সেই পার্টিতে তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছ, নিমন্ত্রণ জানিয়ে তুমি তাকে একটি ইমেল লিখছো। যাই হোক, তো আমরা ইমেলটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি তোমাদেরকে আগের যখন ইমেল দেখিয়েছি তখনও দেখিয়েছি যে ইমেলে আমরা যে পেজে লিখবো সেই পেজে আমরা এই যে এরকম একটা বক্স করে নেব। মূলত এই বক্সের মধ্যেই আমাদের সমগ্র লেখা থাকবে। এই বক্সের প্রথম পার্টে থাকবে ফ্রম, অর্থাৎ যে লিখছে, ধরে নিলাম যে লিখছে তার নাম ফারহানা চৌধুরী এবং সে লিখলো farhana@gmail.com, অর্থাৎ এটি হলো তার জিমেইল ঠিকানা। এরপরে যার কাছে লেখা হচ্ছে টু ফাহমিদা খানম, fahmida555@yahoo.com। সেন্ট অর্থাৎ যখন পাঠানো হচ্ছে, পাঠানোর যে সময় টিউসডে মঙ্গলবার জুন 9, 2020 10 AM, এই সময়টি তুমি তোমার সুবিধা মতো দিতে পারো। সাবজেক্ট ইনভাইটেশন টু মাই বার্থডে, অর্থাৎ তুমি তাকে লিখছো যে আমার জন্মদিনের জন্য দাওয়াত। এখানে খেয়াল করো, আমি যেভাবে বক্স করে দিয়েছি এই পয়েন্টগুলো তোমরা একটু বক্স করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে সুন্দর হবে। আর পরীক্ষার খাতার জন্য শুধুমাত্র উত্তর লেখাই গুরুত্বপূর্ণ না, এর পাশাপাশি সুন্দর উপস্থাপনাও খুবই গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার ফাহমিদা, দেখো এই নামে আমরা অনেকেই লিখতে যে ভুল করে ফেলি। এখানে নামটি হবে হচ্ছে টু, টু মানে দিকে, প্রতি, অর্থাৎ যার কাছে লেখা হচ্ছে এখানে তার নামটা হবে। মাই ডিয়ার ফাহমিদা, অ্যাট দ্য বিগিনিং অফ মাই মেইল টেক মাই কর্ডিয়াল লাভ, যে আমার মেইলের শুরুতে আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আশা করি যে তোমরা সবাই সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ভালো আছো। আই অ্যাম ফাইন উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ইউ নো দ্যাট 20 জুন ইজ মাই বার্থডে, তুমি জানো যে 20 জুন আমার জন্ম তারিখ। এই যে তারিখটি, এই তারিখটির সাথে আবার কিন্তু এই তারিখের একটা মিল আছে, যেহেতু জুন মাসের 20 তারিখে তার জন্মদিন, আর সেজন্যই সে জুন মাসের 9 তারিখ অর্থাৎ আগের থেকে ইনভাইটেশন পাঠাচ্ছে। তুমি যদি এই তারিখের গড়মিল করে ফেলো তাহলে কিন্তু মার্কস ডিডাক্টেড হয়ে যাবে। উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য বার্থডে উইথ মাই ফ্রেন্ডস, আমরা আমার বন্ধুদের সাথে এই বার্থডেটি উদযাপন করতে যাচ্ছি। তাহলে এই হচ্ছে একটি অংশ, বাকি অংশটুকু আমি আবার দেখাচ্ছি। এবার আরেকটি অংশ দেখো, মানে তারপর থেকে
অ্যাজ ইউ আর অলসো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস নো অকেশন ক্যান বি জয়ফুল উইদাউট ইউ। অ্যাজ অর্থ যেহেতু, অ্যাজ ইউ আর অলসো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, যেহেতু তুমিও আমার অন্যতম একজন ভালো বন্ধু। নো অকেশন ক্যান বি জয়ফুল উইদাউট ইউ, কোনো অনুষ্ঠানই তোমাকে ছাড়া আনন্দঘন হতে পারে না। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু মেক এ পয়েন্ট দ্যাট ইউ উইল কাম বাই 19th জুন। আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি 19শে জুনের মধ্যে চলে আসবে। তাহলে এ তারিখের বিষয়টিও খেয়াল করো। জন্মদিন হচ্ছে 20শে জুন, ইমেল করা হচ্ছে 9 জুন এবং তাকে বলা হচ্ছে 19শে জুনের মধ্যে আসতে, অর্থাৎ জন্মদিনের আগের দিন যেন সে পৌঁছে। আই ক্যান নট বাট স্টপ হিয়ার টুডে, আমার এখানে আজ আর না থেমে উপায় নেই। এটা একটা লিটারারি ইউজ, তুমি অন্যভাবে ব্যবহার করতে পারো। যাই হোক, এর সাদামাটা অর্থ হচ্ছে আমি আজ এখানে শেষ করছি। এবার পরের অংশ দেখাচ্ছি। এটি হলো ইমেলের একেবারে শেষের অংশ। কনভে মাই রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়াঙ্গার, নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট ইচ আদার। দেখো, কনভে মাই রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়াঙ্গার, তোমার পিতামাতাকে আমার সম্মান দিও বা শ্রদ্ধা জানিও। অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়াঙ্গার, এবং ছোটদেরকে আমার স্নেহ দিও। দেখো, এই বার্তা বয়ে নিয়ে যাওয়াকে বলা হয় কনভে, বয়ে নিয়ে যাওয়া। আর ইয়াঙ্গার মানে ছোটতা তো আমরা জানি, অ্যাফেকশন মানে স্নেহ। নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট ইচ আদার, ইয়োর্স ট্রুলি ফারহানা। অর্থাৎ ফারহানার কাছ থেকে ইমেলটা যাচ্ছে, এখানে থাকবে ফারহানার নাম। এবং যথারীতি দেখো, এখানে আমাদের যে বক্সটা আমরা করেছিলাম সেই বক্সটা কিন্তু এখানে ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ ইমেলটি এক জায়গায় করে দেখানোর চেষ্টা করব। এবার লক্ষ্য করো, আমরা যদি এই সম্পূর্ণ অংশটিকে একটি খাতার পৃষ্ঠার সাথে তুলনা করি, অর্থাৎ আমার এই যে বোর্ড, এই বোর্ডকে যদি আমরা একটি খাতার পেজের সাথে তুলনা করি, তাহলে আমাদের এই যে ইমেলটা কিন্তু এরকম একটি বক্সের মধ্যে এক পেজের ভিতরে থাকতে হবে। অবশ্য এক পেজের মধ্যে থাকতে হবে এমন কথা নেই, তোমার প্রয়োজনে তুমি পরবর্তী পেজে যেতে পারো। তবে তেমন যদি হয়ও, তবে সেটা যেন অবশ্যই লেফট পেজ রাইট পেজ, অর্থাৎ বাম পেজ এবং ডান পেজ, দুই পেজ পাশাপাশি হয়। যাই হোক, এই ছিল আমাদের ইমেল। সম্পূর্ণ ইমেলটি তোমরা সুন্দর করবে, পড়বে, মুখস্থ করবে এবং হোমওয়ার্ক করে আমার কাছে পাঠাবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, জেএসসি ইংলিশ বরিশাল বোর্ড 2019, 2019 সালে বরিশাল বোর্ডের ট্রান্সফরমেশনগুলো আমরা এখানে নিয়েছি। 5টি ট্রান্সফরমেশন, আমাদের পরীক্ষা সাধারণত 5টি করে এসে থাকে। এই ট্রান্সফরমেশনগুলো এখন আমি তোমাদের সামনে অর্থ এবং উত্তর সহকারে আলোচনা করব, বোঝার চেষ্টা করবে। তো তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এ নাম্বার, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লামেটরি করতে হবে। বি নাম্বার, পিপল অফ অল এজেস লাইক দিস গেম, প্যাসিভ করতে হবে। সি নাম্বার, ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করতে হবে। ডি নাম্বার, হাউ এনজয়েবল দ্য গেম ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। ই নাম্বার, এভরিবডি নোজ দিস, ইন্টারোগেটিভ করতে হবে। তো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এ নাম্বার দেখো, আমাদের সেন্টেন্স ছিল ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি পরীক্ষায় লিখতে হয় না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে ক্রিকেট খুবই জনপ্রিয় একটি খেলা। এবার এটিকে এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরিতে আমরা লিখেছি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আমরা জানি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ ভেরি থাকে তাহলে হোয়াট এ দিতে হয়, আর যদি শুধু ভেরি থাকে তাহলে হাউ দিতে হয়। যেহেতু এক্সাইটিং আসবে এই জন্য আমরা এ না দিয়ে অ্যান দিলাম। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, অর্থাৎ এ ভেরি এক্সাইটিং গেম হয়ে যাবে হোয়াট অ্যান এক্সাইটিং গেম, তারপর হবে সাবজেক্ট ক্রিকেট এবং এরপরে যে ভাব থাকবে সেটি ইজ, যার অর্থ দাঁড়ায় ক্রিকেট কত জনপ্রিয় একটি খেলা। এবার আমরা বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বার দেখো, পিপল অফ অল এজেস লাইক দিস গেম, প্যাসিভ করতে হবে। সুতরাং এটি আছে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে সকল বয়সী মানুষ এই খেলা পছন্দ করে। এবং প্যাসিভ আমরা করেছি, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দিস গেম, অবজেক্ট আছে, অ্যাক্টিভের অবজেক্টকে আমরা প্যাসিভের সাবজেক্ট নেই, সুতরাং দিস গেম নিলাম। তারপর এখানে ভার্ব হচ্ছে লাইক, প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা অ্যাম ইজ আর এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, আর দিস গেমের সাথে মিল করে আমরা নিলাম ইজ লাইক। এখানে অবজেক্ট হলো পিপল অফ অল এজেস, সাবজেক্ট হলো পিপল অফ অল এজেস, আর তাই প্যাসিভে আমরা করলাম বাই পিপল অফ অল এজেস, যার অর্থ হচ্ছে সকল বয়সী মানুষ দ্বারা এই খেলা পছন্দ করা হয়। এবার আমরা সি নাম্বারে চলে যাচ্ছি। সি নাম্বার দেখো, ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, যেহেতু নেগেটিভ করতে বলেছে সুতরাং এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, ইহা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খেলা।
এর অর্থ। এখন এটিকে আমরা যখন নেগেটিভ করব, আমরা জানি যে সাধারণত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে সেন্টেন্সটি নেগেটিভ করার পাশাপাশি এর মূল শব্দটির বিপরীত শব্দ দেওয়া হয়। দেখো, ইট ইজ নট অ্যান আনপপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। আমরা লিখলাম ইট ইজ নট অ্যান আনপপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। পপুলার অর্থ জনপ্রিয়, আনপপুলার অর্থ অজনপ্রিয়। একই সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সের একেবারে শেষে আমরা লিখে থাকি অ্যাট অল, আর সেই হিসাব করে আমরা এখানে দিলাম অ্যাট অল। সুতরাং আমাদের সম্পূর্ণ উত্তরটি হলো ইট ইজ নট অ্যান আনপপুলার গেম ইন আওয়ার কান্ট্রি অ্যাট অল, যার অর্থ হচ্ছে আমাদের দেশে ইহা মোটেও একটি অজনপ্রিয় খেলা নয়। ডি নাম্বারে চলে যাচ্ছি। ডি নাম্বার দেখো, হাউ এনজয়েবল দ্য গেম ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। আর এখানে যেহেতু বিস্ময়সূচক চিহ্ন আছে, সুতরাং এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি কিন্তু আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে আমি কোশ্চেন লিখেছি, তোমাদের কিন্তু কোশ্চেন লিখতে হবে না বা পরীক্ষায় কোশ্চেন লেখা জরুরি নয়, কিন্তু আমি এটা দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। খেলাটি কত উপভোগ্য এর বাংলা অর্থ। এখন আমরা এটাকে অ্যাসার্টিভ করব। দেখো, এখানে দি গেমকে সাবজেক্ট হিসাবে নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব এখানে চলে আসবে। আর আমরা বলেছিলাম যে ভেরি থাকলে হাউ হয়, সুতরাং এক্সক্লামেটরিতে যদি হাউ থাকে তাহলে অ্যাসার্টিভে ভেরি হবে। সুতরাং এখানে আমরা নিলাম ভেরি এবং এনজয়েবল থেকে গেল। সুতরাং আমাদের সম্পূর্ণ উত্তর হলো দ্য গেম ইজ ভেরি এনজয়েবল, খেলাটি খুবই উপভোগ্য। আমরা পরবর্তী উত্তরে যাচ্ছি। ই নাম্বার দেখো, এভরিবডি নোজ দিস, যেহেতু ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে সবাই ইহা জানে। এভরিবডি, এভরিওয়ান যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে দিতে হয় একটা হু, তারপরে ভার্বের রূপ অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট। ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট হয়, যদি এস না থেকে শুধু নো থাকতো তাহলে আমরা ডোন্ট দিতাম, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকতো তাহলে আমরা ডিডেন্ট দিতাম, এবং তারপরে ভার্বের মূল রূপ, যেমন হু ডাজেন্ট নো, আর দিস থেকে গেল শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা না দিই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মার্ক পাওয়া যাবে না, যার উত্তর হচ্ছে কে ইহা জানে না। যাই হোক, ট্রান্সফরমেশনগুলো এ পর্যন্তই ছিল। ট্রান্সফরমেশনগুলো তোমরা বারবার দেখবে, পড়বে এবং বাংলা অর্থ সহকারে হোমওয়ার্ক করে আমার কাছে পাঠাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের কাজ। আবারও বলে দিচ্ছি, ইএফটি ইউনিট 8 লেসন 5 সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থ সহকারে লিখে আমার কাছে পাঠাবে। রাইটিং থাকবে ইমেল বি নাম্বার টু ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার অন ইউর বার্থডে। এটিও ইমেলটি আমাকে লিখে পাঠাবে। এবং গ্রামার ট্রান্সফরমেশন বরিশাল 2019-এর 11 নম্বর প্রশ্ন, যেটি বাংলা অর্থ সহকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটিও তোমরা বাংলা অর্থ সহকারে আমার কাছে লিখে পাঠাবে। সবাইকে ধন্যবাদ।